Start. Dear student, I hope you are doing well. In my previous class, I have told you about change of narration, that means change of speech. I have already told starting with interrogative sentence. Today I will discuss with imperative sentence. In imperative sentence, you know that what is imperative sentence? Imperative sentence is such kind of sentence in which order, command, advice is expressed. So আমরা এখানে বলতে পারি যে তোমরা খেয়াল করে একটু যে ইম্পারেটিভ সেন্টেন্স হলো এমন ধরনের সেন্টেন্স যেই সেন্টেন্স দ্বারা আমরা আদেশ, অনুরোধ, নিষেধ, উপদেশ ইত্যাদি প্রকাশ করে থাকি। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার শুরুতে তোমাদেরকে আগে চিনতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি রকম। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের সবচেয়ে উল্লেখযোগ্য চিনার উপায় হলো তোমার সবসময় মনে রাখবা ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো কোনো সাবজেক্ট থাকে না। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়, আর শুধু ভার্ব দ্বারাই শুরু হয় না, ইম্পারেটিভ সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা শুরু হবে। এখন খেয়াল করো অনেক বাক্য আবার একটু গঠনে চেঞ্জ থাকতে পারে, সেটা একটু এখানে আছে একটু খেয়াল, যেমন ভার্ব 1 দ্বারা শুরু হতে পারে, ভার্ব 1 এর আগে সেই গুণটা থাকতে পারে, ভার্ব 1 এর আগে একটু খেয়াল করো তোমরা। তাহলে আমরা তো খেয়াল করো আবার বলতেছি ভার্ব 1 দিয়ে শুরু হবে, ভার্ব 1 এর আগে বাক্যটাতে গুণ থাকতে পারে যদি নেগেটিভ বাক্য হয়। যদি নেগেটিভ বাক্য হয় সেটা নেভার হতে পারে। আবার আমি যদি সবসময় কাজ করি এগুলো একটা একবার মতো কাজ করে অলওয়েজ। আবার দেখো প্লিজ দ্বারা শুরু করতে পারি, কাইন্ডলি দ্বারা শুরু করতে পারি। আবার কিছু কিছু ইম্পারেটিভ সেন্টেন্স শুধু বি দ্বারা শুরু হতে পারে, বিটাও আমার ভার্ব 1 মানে অক্সিলারি ভার্বের এমই দ্বারের মূল ফর্ম হলো বি, সে বি দ্বারা শুরু হতে পারে। সাপোজ ইউ ক্যান সি দ্যাট ডু দা, আমরা লিখতে পারি ডু দা। দেখো এখানে কোনো সাবজেক্ট নাই, কি কাজ করছে তা উল্লেখ করা হয়নি। এটা হলো আমার ইম্পারেটিভ সেন্টেন্স, এই যে ভার্ব 1 দিয়ে আমার ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে। এখন একটু খেয়াল করো আমি যদি এই কাজটি করো, এখন যদি বলি কাজটি করো না, তাহলে এই গুণটা খালি সামনে বসে দাও। আমি কখনো করো না নেভারটা দিয়ে দাও, অলওয়েজ দিয়ে দাও, প্লিজ দিয়ে দাও। আমি যদি তোমাকে বলতে পারি কাইন্ডলি দাও, তাহলে কাইন্ডলি দিয়ে কাইন্ডলি টু দাও। অনুরোধ করা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আদেশ, আবার উপদেশ, নিষেধ ইত্যাদি প্রকাশ করে। তাহলে আমার আশা করি যে তুমি ইম্পারেটিভ সেন্টেন্সটাকে চিনতে পারছো। যদি তুমি ওই ন্যারেশন স্পিচটাকে ইম্পারেটিভ সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারো, তখন তোমাকে ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হবে। বাক্যের মধ্যে কি আছে? রিপোর্টিং ভার্ব। এখন সংজ্ঞা দিয়ে আমরা বলছি আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব বোঝাবে। যদি এরকম প্রকাশ করে যে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ বা নিষেধ প্রকাশ করছে, তাহলে আমি রিপোর্টিং ভার্বের পরিবর্তে বসাবো অর্ডার। যদি নিষেধ প্রকাশ করে অর্ডারের পরিবর্তে আমরা ফরবিড প্রকাশ করতে পারবো, ফরবিড দ্বারা রিপোর্টিং ভার্ব লিখতে পারবো। কিন্তু খেয়াল রাখবা যখনই ফরবিড বসাবো তখন আর নট বসাতে পারবো না, এটা একটু পরে বাক্যতে দেখতে পারবা। যদি উপদেশ প্রকাশ করে তখন আমি বসাবো অ্যাডভাইস। যদি অনুরোধ প্রকাশ করে তাহলে রিকোয়েস্টেড। প্রস্তাব, কোনো কাজের প্রস্তাব বোঝায় তখন আমি ব্যবহার করব প্রপোজ টু। আবার অন্যান্য ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্র আছে যেমন বাক্য বোঝা যায় না এটাকে আদেশ, নিষেধ বা অনুরোধ প্রকাশ করছে, সেই ক্ষেত্রে আমরা যদি বুঝতে একেবারেই না পারো টোল বা সাজেস্টেড অথবা সেই দিয়ে আমরা রিপোর্টিং ভার্বকে চেঞ্জ করতে পারবো। দেন আসলে আমাদের করতে হবে কি ইম্পারেটিভ কমা চেঞ্জ করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে ইম্পারেটিভ কমার পরিবর্তে দ্যাট বসে। কখন বসে? এই ইম্পারেটিভ সেন্টেন্সটা কিন্তু আবার লেট দিয়ে শুরু হতে পারে। এখানে খেয়াল রাখো লেট দিয়ে যখন ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে তখন সেখানে ইম্পারেটিভ কমার পরিবর্তে বসবে দ্যাট। আর যদি অন্য ক্ষেত্রে আমরা টু বসাতে পারবো। টু কখন বসাবো? ওই যে বাক্যগুলোর গঠন শুরু হবে বি দ্বারা, ভার্ব 1, ডু নট, নেভার, প্লিজ, কাইন্ডলি। দ্যাট মিন্স লেট ছাড়া ভার্ব 1 দিয়ে বা ভার্ব 1 এর আগে যদি নেভার, প্লিজ, কাইন্ডলি এগুলো দিয়ে শুরু হয়, তাহলে সেই বাক্যগুলো আমরা ইম্পারেটিভ কমার পরিবর্তে টু বসাবো। এখন একটু খেয়াল রাখবা এই টু তো বসাবো আমরা, আর যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে আমরা ডু নট বসাতে পারবো। একটু খেয়াল করো তোমরা দুই একটা উদাহরণ যদি আমি দিই, যেমন প্লিজ, তোমরা জানো প্লিজ মানে উদাহরণ। তাহলে একটু খেয়াল করো, যেমন হেল্প মি, এটা হলো ভার্ব 1 অবজেক্ট, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হি টোল্ড মি হেল্প মি। তো স্বাভাবিকভাবে কেউ যদি আমাকে সাহায্য চায় তাহলে আমরা রিকোয়েস্ট ব্যবহার করি। তাহলে আমি বলতে পারি হি রিকোয়েস্টেড মি। তাহলে দেখো ভার্ব দ্বারা বাক্য শুরু হচ্ছে ভার্ব 1 দিয়ে, তাহলে ইম্পারেটিভ কমার পরিবর্তে আমি একটা বসাবো টু। তাহলে হি রিকোয়েস্টেড মি টু। তারপরে এখানে এই আমরা যতই টেন্সের কথা বলি কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে টেন্সের কোনো মাথা করে আসলে কাজ হয় না। বা এই টু এর পরে ভার্ব 1 থেকে যা ছিল তাই পার্সন পরিবর্তন হয়ে যাবে টু হ্যাভ। এখন মিটা কি? ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন হয় পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী। এটা অবজেক্টিভ ফর্ম আছে, এর অবজেক্টিভ ফর্ম হলো হি। তাই এটা বুঝতে পারছো? এখন খেয়াল করো যদি বাক্য নেগেটিভ হয়, এখন এই নেগেটিভ বাক্যটা একটু খেয়াল করো, হি
তোমাকে নিষেধ করছে কোনো কিছু করার জন্য বা আদেশ করতে পারে, আমি অর্ডার দিতে পারি, অর্ডার মি। এবার ইনভার্টেড কমার পরিবর্তে খেয়াল করো ওই যে নেগেটিভ বাক্য নট টু, এবার বাক্য থেকে বাকি অংশ টু দিস থাকে ব্যাক করতে হয়। এখন এই বাক্যতে এই অর্ডারের পরিবর্তে যদি আমরা ফরবিড বসাই, কারণ ফরবিড তো নিষেধ করা, একসাথে এখানে না কথাটা আছে, তখন আর আমাকে কি করতে হবে একটু খেয়াল করতে, তাইলে হবে ফরবিড, তারপর আমাকে আগে নটটা দিতে হবে, কারণ ফরবিডের মধ্যে নিষেধ করা কথাটা দেওয়া আছে, সেজন্য আমরা এই নিষেধের জন্য যখন ফরবিড ব্যবহার করব রিপোর্টিং বা, তখন আর আমাকে নট আনতে হবে। আরেকটা বাক্য খেয়াল করো, হি টোল্ড হার ডু নট ব্রেক মাই হার্ট, তাহলে তার আর শুধু বাংলা অবস্থা আচ্ছা হি, তাহলে এখন রিকোয়েস্ট দিতে পারি, হি রিকোয়েস্টেড হার, তাহলে আবার যদি ডু নট তাহলে বসাবো আমরা নট টু ব্রেক। এখানে পার্সন পরিবর্তন নাই, ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্টে নেই, তাহলে এখানে হবে হিজ। তাহলে এগুলো হলো আমাদের স্বাভাবিক ইম্পারেটিভ সেন্টেন্সের চেঞ্জ। এখন দেখো যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স লেট আস ইস্যু এরকম থাকতে পারে, লেট অ্যাপোস্ট্রফি এস, অথবা লেট আস সংক্ষিপ্ত থাকে আবার ফুল লেখা থাকতে পারে। লেট আস দিয়ে কোনো কাজের প্রস্তাব বোঝানো, তাহলে লেট আস দিয়ে যদি কোনো কাজের প্রস্তাব বোঝানো হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ব্যবহার করে দেব প্রপোজ। খেয়াল করে একটু, যেমন বাক্যের গঠন থাকবে সাবজেক্ট রিপোর্টিং বা অবজেক্ট, তারপরে ইনভার্টেড কমার ভিতরে রিপোর্টিং সিস্টেমটা লেট আস দিয়ে শুরু হবে, ভার্ব থাকবে এক্সটেনশন। এখন এরকম বাক্য যদি পরিবর্তন করতে হয়, আগে দেখেছিলাম আমরা যে লেট আস দিয়ে যদি শুরু হয় তখন আর ইম্পারেটিভ সেন্টেন্সে আমাকে টু বসাতে পারবো না ইনভার্টেড কমার পরিবর্তে, তাহলে সেখানে ছিল ইনভার্টেড কমার পরিবর্তে আমাকে দ্যাট বসাতে হবে। তাহলে বাক্যের গঠনটা আবার একটু খেয়াল করো, সাবজেক্টের পরে আমরা প্রপোজ বসাই দেব, তারপরে এখানে যে অবজেক্টটা থাকবে অবজেক্ট বসাবো, হ্যাঁ, তারপরে এই ইনভার্টেড কমার পরিবর্তে দেন। এখন দেখো বাক্যের মধ্যে একটু যেহেতু লেট আস দিয়ে প্রস্তাব বোঝানো হয় তখন বাক্যের এই সাবজেক্টের ফর্মের মধ্যে একটু পরিবর্তন আছে। এটা কিভাবে হয় একটু খেয়াল করবা তোমরা, যদি এই লেট আস প্রস্তাবের মধ্যে ফার্স্ট পারসনের সাথে যদি সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন থাকে, যে ওয়ান দ্বারা ফার্স্ট পারসন বুঝাই টু সেকেন্ড পারসন, থ্রি তে থার্ড পারসন, ফার্স্ট পারসনের সাথে যদি লেট আস তো দুইজনে মিলে হচ্ছে বা অনেকজন, লেট আসের সাবজেক্ট যদি সাবজেক্ট ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয় তাহলে এখানে আমাকে সাবজেক্ট আনতে হবে দুই, আর যদি থার্ড পারসন হয় তাহলে আমাকে আনতে হবে দুই। তোমরা বেশিরভাগ বই আমাদের এই দুটোই দেওয়া আছে, যদি সেকেন্ড পারসন আর থার্ড পারসন থাকলে ইউ এটা দেওয়া নেই, কিন্তু একটু খেয়াল করবা, সেকেন্ড আমি উদাহরণে গেলে ভালো করে বুঝতে পারবা, সেকেন্ড পারসন আর থার্ড পারসন মিলে আমি বলতে পারি তাকে যে ইউ, আর আমি সমান যদি থাকি তাহলে উই, আর এই আমি তুমি নাই অন্য ব্যক্তি দুইজন, তখন আমরা তাকে বলতে পারি যে সাবজেক্ট হিসেবে আনতে হবে। এখন একটু বাক্য দিয়ে খেয়াল করে যখন আমরা বলতে পারি হি টোল্ড মি let us do the work, বাক্য খেয়াল করো তার এখন খেয়াল করো এটা, তাহলে হি টোল্ড কাকে বলছে, আমাকে বলছে মি, তাহলে হি proposed to me, এবারে তোমার পরিবর্তন আমরা বসাতে দেব। এখন আমাদের মধ্যে লেট আছে পরিবর্তে সাবজেক্ট আমরা দেখো থার্ড পারসন আর ফার্স্ট পারসন আছে, তাহলে আমি বসাবো হি। এখন বাক্যের গঠনে একটু পরিবর্তন আসবে, যে এই সাবজেক্ট বসানোর পর একটা শুড আনতে হবে অতিরিক্ত, তাহলে উই শুড, তারপরে এখানে আর কিছু নাই, বাদ থেকে বাকি অংশ যা থাকে তা আমরা পরিবর্তন করে লিখে দিতে পারি। এখন আমি যদি এই বাক্যের মধ্যে ব্যবহার করি হি টোল্ড হার, এখন যদি মি এর পরিবর্তে আমি এখন যদি এখানে ইউ থাকে তাহলে এখানে কি হবে হি প্রপোজড টু ইউ, তাহলে ইউ যখন হলো থার্ড পারসন আর সেকেন্ড পারসন, তাহলে থার্ড পারসন সেকেন্ড পারসন থাকলে আমরা এখানে আমাদের সাবজেক্টটা হয়ে যাবে কি, আবার যদি এখানে এটাও থার্ড পারসন আর থার্ড পারসন তখন আমরা এখানে ব্যবহার করব কি, তাহলে এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। আবার লেটার দিয়ে যদি কোনো কাজের প্রস্তাব প্রকাশ করে তাহলে সেই বাক্যে যে লেটার হচ্ছে সেটা খেয়াল করতে হবে, যদি সেটা ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন হয়, মানে সেকেন্ড পারসন থার্ড পারসন যদি ফার্স্ট পারসন থাকে দ্যাট মিন্স আমি যদি সাথে থাকি তাহলে উই, সেকেন্ড পারসন থার্ড পারসন হলে ইউ, থার্ড পারসন হলে আমরা ব্যবহার করব। একটু আরেকবার একটু দেখো, প্রস্তাব বোঝালে লেট আস দিয়ে যদি প্রস্তাব বোঝায় তাহলে প্রপোজ টু, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট,
বাক্যে সাবজেক্ট আনতে হবে, সাবজেক্টে এটা এইটু খেয়াল করে বুঝতে পারবা, সেই অনুযায়ী সাবজেক্ট বসাবা। অতিরিক্ত হিসেবে আমাকে একটা সুর আনতে হবে, আর সুরের পরে ভার্ব ওয়ান, ওখানে যে লেট আছে পরে যে ভার্ব ছিল সেই ভার্ব ওয়ান থেকে বাকি অংশ, এখানেও সুরের পরে ভার্ব ওয়ান থেকে বাকি অংশ। এখন একটু খেয়াল করো, এই লেট আসের ব্যতীত যদি অন্য কোনো সাবজেক্ট থাকে, আমরা তো লেট আস পাই না, কিন্তু আসের জায়গায় অন্য কোনো ব্যক্তিবাচক সাবজেক্ট যেমন সেটা হতে পারে লেট মি, লেট ইউ, লেট হিম, লেট দেম, লেট মিনা ইত্যাদি ইত্যাদি যদি থাকে, তাহলে আমাকে একটু পরিবর্তন করতে হবে। তখন একটু খেয়াল করো বাক্যটা হি told me। এখন তোমরা খেয়াল করো, যদি লেটের পরে আস ব্যতীত অন্য ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তখন আমাকে একটু চেঞ্জ করতে হবে। যেমন আমি উদাহরণ দিয়ে বলছিলাম, হি টোল্ড মি লেট হিম ডু দা ওয়ার্ক। খেয়াল করো, তাহলে এখানে আস নাই, অন্য ব্যক্তিবাচক অবজেক্ট। তখন আমরা দেখাচ্ছিলাম যে অন্য যদি প্রস্তাব বোঝায় তখন আমরা বসাবো প্রপোজ টু, কিন্তু অন্য কোনো অবজেক্ট যদি থাকে তাহলে আমরা সেড বা টোল্ড এগুলো বসাবো। তাহলে দেখো এই টোল্ড আছে, টোল্ডই বসাতে পারি, হি টোল্ড মি। ইনভার্টেড কমার পরিবর্তে ঠিকই দ্যাট বসবে। এখন দেখো ওই সময় আমি সাবজেক্ট আনছিলাম, দুইজন মিলে কাজ করতে, সেজন্য উই, দে অথবা ইউ আনছিলাম। এখন খেয়াল করো, এখন এখানে সাবজেক্টটা কাকে বোঝায়? হি। তাহলে হিমের সাবজেক্টিভ ফর্ম কি হয়? তাকে বসাই দিলাম হি। এবার আমাদের ছিল শুড, এখানে আমরা ওই শুডের পরিবর্তে ব্যবহার করব মাইট। সাবজেক্টের পরে ওখানে লেটার ছিল শুড, এখানে মাইট, অথবা লেখা যায় মাইট বি অ্যালাউড টু। মাইট লিখবা অথবা মাইট বি অ্যালাউড টু। তাহলে তোমাদের সহজে মাইট লিখে মাইটের পরে বাদ থেকে বাকি অংশ লিখবা ডু দা। তাহলে এই ছিল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন এই নিয়মে আমাদের পরিবর্তন করতে হবে। নেক্সটে আমরা চলে যাব অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে অবজেক্টিভ সেন্টেন্স কি, এই জিনিসটা তোমাদের আগে একটু বুঝতে হবে। তাহলে অবজেক্টিভ সেন্টেন্স is that kind of sentence by which we express our desire, অথবা wish for someone। কথা দ্বারা কি, যেই সেন্টেন্স দ্বারা আমরা আমাদের আকাঙ্ক্ষা, মনের ইচ্ছা বলতে মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করি। দ্যাট মিন্স আমরা প্রার্থনা করি কারোর জন্য, কারো মঙ্গল কামনা করি, কারোর জন্য দোয়া করা যেটাতে বোঝায়, আবার আশীর্বাদ করে আমরা বলতে পারি, সেই সেন্টেন্সকে বলা হয় অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে অবজেক্টিভ সেন্টেন্সের শুরুতে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখবে দেওয়া আছে মে বা লং। মে বা লং দ্বারা অবজেক্টিভ সেন্টেন্স শুরু হতে পারে, কিন্তু কোন কোন সেন্টেন্সে মে বা লং নাও থাকতে পারে, সেখানেও আমরা অবজেক্টিভ সেন্টেন্স ব্যবহার বলতে পারবো যদি দেখি সেটা দ্বারা কারোর জন্য দোয়া করা বোঝাচ্ছে অথবা কারোর জন্য প্রার্থনা করা হচ্ছে। তাহলে এবারে একটু খেয়াল করো, এই রিপোর্টিং ভার্বটা কি পরিবর্তন হবে আমাদের। অবজেক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি আল্লাহ বা গড থাকে, তাহলে রিপোর্টিং ভার্বটা যে প্রে অথবা উইশ ব্যবহার করা যায়, তাহলে প্রে করব। যদি সেটা দ্বারা কোনো শুভেচ্ছা, সুপ্রভাত বোঝায় বা কোনো ইচ্ছা প্রকাশ করা বোঝায়, তাহলে আমরা ব্যবহার করব উইশ। শুভরাত্রি বা বিদায় জানানো বোঝালে আমরা ব্যবহার করব বে। খেয়াল করুন, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে কি ব্যবহার করব? ইনভার্টেড কমার পরিবর্তে আমাকে দ্যাট বসাতে হবে। যখন আমি দ্যাট বসাবো তখন আর ওই অবজেক্টিভ সেন্টেন্সে অবজেক্টটাকে বসাতে পারবো না। আবার খেয়াল করো, যখন আমি ওই দ্যাট ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে না মানে কিছুই বসবে না, তখন আমি বসাবো সরাসরি অবজেক্টটা বসাতে পারবো। এটা কখন হবে একটু খেয়াল করো, ডিরেক্ট উইশ, সরাসরি কোনো কিছু মিনিং, কোনো সম্বোধন টম্বোধন নাই, সরাসরি উইশ করে দিলাম, গুড মর্নিং, হ্যাপি বার্থডে, ওয়েলকাম, এগুলো হলো সরাসরি। গুড নাইট, এই সরাসরি খেয়াল হয়, এগুলো যখন ব্যবহার করবো সরাসরি সম্ভাষণ করবো, কাউকে বিদায় জানাবো, তখন আমরা ব্যবহার করবো এই দ্যাট, ব্যবহার করবো না, সরাসরি অবজেক্টটা ব্যবহার করবো। তাহলে দুইটা উদাহরণ দিলে তোমাদের জন্য একটু সহজ হবে। একটু খেয়াল করো, হি said to me, may Allah bless you। তাহলে খেয়াল করো, তাহলে সেই টু পরিবর্তে এখন আমরা আল্লাহ বা গডের কাছে প্রার্থনা করা বুঝাচ্ছে, তাহলে হয়তো প্রে, হি প্রে। ইনভার্টেড কমার পরিবর্তে কি বসাতে বলছে? অবজেক্ট বসতে পারবে না, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট বসাবো, হি প্রেড দ্যাট। এবার বাকি আসলে সাবজেক্ট মূলত আল্লাহ, আমাকে আগে নিয়ে আসবো, কারণ আমরা আগে বলছিলাম সব সেন্টেন্স এসআরটি হবে, এসআরটি আগে আল্লাহ আসবে। এখন এটা পাস্ট ফর্ম করে মাইন্ড করে দিব, মাইন্ড দ্যাট। এখন সেকেন্ড পারসন ইউ মানে মি হয়ে যাবে অবজেক্ট। তাহলে খেয়াল করো, এই যে দ্যাট যখন বসালাম তখন আমরা দ্যাটের পরে আগে সাবজেক্ট অবজেক্ট বসাতে পারবো না। সাবজেক্ট এই মে বা মাইন্ড না থাকলে অনেক সময়, যেমন লং এর ক্ষেত্রে আমরা মাইন্ড ব্যবহার করতে হয়, তবে মে আছে মাইন্ড
প্রার্থনা করা বুঝালে একটা মাইক আনতে হবে, এটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। এখন এখানে ডাইরেক্ট যেটা বলছিলাম বলছিলাম সেটা সেম ধরনের একটু দেখো, he said to me good morning, হঠাৎ করে ডাইরেক্ট বলে ফেললো গুড মর্নিং, তাহলে সুপ্রভাত বা গুড মর্নিং সুপ্রভাত যারা আমরা ব্যবহার করবো উইশ ইউজ, তাহলে উইশের পরে বলছে অবজেক্টটা বসবে উইশ মি, তাহলে এখন বলছি যখনই অবজেক্ট বসাবো তখন আর এখানে ইনভার্টেড কমার পরিবর্তে আর কিছু বসাতে পারবো না, মানে দ্যাট আর বসবে না, সরাসরি যা বলে উইশ করতে সে উইশ শব্দের বাক্য দিয়ে দিতে হবে। গুড, একটু খেয়াল করে দেখলে তোমার জিনিসটা ইজি হবে, অনেকগুলো জিনিস এখানে আমাদের আসলে রিপোর্টিং ভার্ব চেঞ্জ ইনভার্টেড কমার পরিবর্তে কি চেঞ্জ হয়, পার্সনটা চেঞ্জ করবা, এই কয়টা জিনিস যদি একটু খেয়াল করে দেখি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আজকে পর্যন্ত একটুই থাকবে, বাসায় একটু মনোযোগের সহিত পড়ো, একটু দেখো, তাহলে আমি আস্তে আস্তে ইজি হয়ে যাবে। আর এই সেন্টেন্সগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে প্রেজেন্টেশনটা আমার সহজ হয়ে যাবে। আগামী ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।